আর আজ সেই মানুষটা মরার মতো পড়ে আছে। কেই বা এই দৃশ্য সহ্য করতে পারবে? বাবার মাথায় হাত রেখে নীরবে কাঁদছে জিতনি। এই মানুষ দুইটাকে আগলে রাখার দায়িত্ব এখন জিতনির। জিতনি তিহানকে বলল, তিহান, তুই স্কুলে যাস না? না দিদি, আব্বুর অসুস্থতার পর থেকে যাইনি। স্কুলে গেলেও মানুষ বাজে কথা বলে। তুমি নাকি কোনো ছেলের সাথে পালিয়ে গেছো, স্যার ম্যাডামরা পর্যন্ত জিজ্ঞাসা করে। এখন আর কেউ কিছু বলবে না, তুই স্কুলে যা, আমি আছি। আব্বুকে রেখে যাবা না? আব্বুর কিচ্ছু হবে না বলছি না আমি। জিতনি ফিরে আসায় তিহানের আস্থা খুঁজে পেল। অনেক বুঝিয়ে তিহানকে স্কুলে পাঠালো জিতনি। জিতনি ভাবতেই পারেনি এত কিছু হবে। পুরো সাজানো সংসার শকুনের কবলে শেষ। তুর্য হসপিটালে আসলো। তুর্য জানিয়ে জিতনি হয়তো সিন ক্রিয়েট করবে, তাই হসপিটালের ভেতর যায়নি। তুর্যের বন্ধু আবিরকে পাঠালো। আবিরকে দেখেই চিনতে পারলো জিতনি, ওদের এলাকারই ছেলে। তার মানে তুর্য জেনে গেছে জিতনি এখানেই। জিতনি, একটু হসপিটালের সামনে এসো, তুর্য তোমার সাথে কি যেন বলবে। আসছি। জিতনির মা সজাগ হয়ে গেল, আতকে উঠে বলল, কোথায় যাচ্ছিস তুই? তুর্যের সাথে কথা বলতে। তুর্যের সাথে তোর কিসের কথা? আমি জানি না কি কথা বলবে। কোনো কথা শুনতে যাবি না তুই, আবার তুলে নিয়ে যাবে। এবার আর তুলে নিতে পারবে না। জিতনির মা রেগে নিয়ে বলল, যে ছেলের জন্য আমাদের পুরো ফ্যামিলি শেষ, তোর চোখের সামনে লাশ পড়ে আছে, সে ছেলের সাথে তোর কথা, তাই না? প্রেমে পড়ে গেছিস ওই ইতরের বাচ্চার? মা, আমি কথা শুনতে যাচ্ছি, প্রেমালাপ করতে যাচ্ছি না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইল তুর্য। জিতনি আসার কোনো নামগন্ধই নেই। জিতনি কি আসবে না নাকি? অপেক্ষা করার যে কষ্টর কাজ বোধহয় দ্বিতীয় আর কিছু নেই। কি বলবেন বলেন। জিতনির কথায় পেছনে ফিরে তাকাই তুর্য। তুর্যের মুখ খুশিতে চিকচিক করে ওঠে। তুর্য দম নিয়ে বলল, আমি জানি তোমার বাবার অসুস্থতার জন্য তুমি আমাদের দায়ী করবা। তোমার সাথে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি কিন্তু দায়ী না, বিশ্বাস করো জিতনি। তুর্যের কথা শেষ না হতেই তুর্যের গালের উপর কষিয়ে কয়েকটা চড় মারে জিতনি। তুর্য হা করে তাকিয়ে আছে। জিতনি চিৎকার করে বলে, আমার বাবার কিছু হলে মার্ডার কেস দেব তোদের নামে, নয়তো নিজের হাতে তোকে আর তোর বাপকে খুন করব। কুত্তা, তোরা কুত্তা, তোর বাপটা চরম কুত্তা। চারপাশে সবাই জিতনির দিকে তাকিয়ে আছে। জিতনি তুর্যের শার্টের কলার ধরে বলল, তোর এই নাটকবাজ বাপ সবার কাছে বলেছে আমি নাকি কোন ছেলের সাথে পালিয়ে গেছি। তোদের অস্কার দেওয়া উচিত। এমন নাটক করিস কিভাবে? হ্যাঁ, এবার আর তুলে নিতে পারবি না। থানায় জানিয়ে রেখেছি, অপহরণের মামলা দিব। রেডি থাক, ডিভোর্স পেপার পেয়ে যাবি। ফের যদি আমার ত্রিসীমানায় দেখি পায়ের জোতা দিয়ে দিব। জিতনির বলার শেষে কথাটা বুকের তীরের মতো বিঁধল তুর্যের। জুতা দিয়ে দেবে? তুর্যের চোখ গড়িয়ে জল পড়তে থাকলো। এত ইমোশনাল তুর্য আগে ছিল না। এত অপমান তুর্য নিতে পারছে না। মায়ের শেখানো কথাগুলো তুর্যকে বলে নীরবে 2 ফোঁটা চোখের জল ফেললো জিতনি। কেন জানি তুর্যের সাথে খারাপ ব্যবহার করে কষ্ট পাচ্ছে, আবার বাবার মুখের দিকে তাকিয়ে ভাবছে না ঠিকই করেছে। জিতনির আঘাতের পরিবর্তে তুর্য যদি ওকে আঘাত করতো তাহলে হয়তো অনুশোচনায় ভুগত না। কিন্তু তুর্যের চুপ থাকা, চোখের পানি ফেলা মেনে নিতে পারছে না জিতনি। ধর্ষণের কথা জেনেও যে মানুষটা কত ভরসা দিয়েছে, ভালোবাসা যত্ন দিয়েছে, সেই মানুষটার সাথে না, ভাবতেই পারছে না জিতনি। অন্যদিকে ফ্যামিলির মানুষগুলোর কথা ভাবলে তুর্যকে খুব বেশি দোষী মনে হয়। এত দোটানায় ভুগছে কেন? চোখের জল ফেলছে হসপিটালের বারান্দায় বসে। বাসায় গিয়ে চুপচাপ রুমে শুয়ে আছে তুর্য। রাহুল সাহেবের উপস্থিতি টের পেয়ে ঘুমের ভান করে শুয়ে রইল। এখন মোটেও কথা বলার ইচ্ছা নেই। তুর্য কখন আসলে? ঘুমিয়ে গেছিস? তুর্যের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে আবারও বলল, তোর আম্মাই বললো তুই মাত্র আসলে, এইটুকু সময়ের মধ্যে ঘুমিয়ে গেলে? রাহুল সাহেবের চিৎকার চেঁচামেচির জন্য শুয়ে থাকার জোই নেই। মুখে একরাশ বিরক্তি নিয়ে উঠে বসলো তুর্য। রাহুল সাহেব রেগে বলল, প্রবলেমটা কি তোর? এসে কিছু না বলে চুপ মেরে রইলি। মাথা ব্যথা আব্বা। জিদনির কি অবস্থা? কি আর অবস্থা, ওর বাবা অসুস্থ, ওর মন মেজাজ ভালো নেই। একটু দম নিয়ে তুর্য আবারও বলল, আচ্ছা আব্বা, আপনার ভেতরে কি বিবেক বুদ্ধি বলতে কিছু নেই? ছেলের মুখে এমন কথা শুনে রাহুল সাহেবের মুখ চুপসে গেল। ভ্রুকুচকে বলল, মানে আবার কি? আচ্ছা আপনিই বলেন, আমার মতো লাফাঙ্গা ছেলের কাছে কে মেয়ে বিয়ে দিতে চাইবে? বাপের সম্পত্তি দেখে এখন আর কেউ মেয়ে বিয়ে দেয় না। যোগ্যতা সম্পন্ন জামাই চাই সবার। আর যেদিন ফ্যামিলি কত সচেতন তা তো জানেনি। ভনিতা না করে আসল কথা বল। আমরা যেদিকে অন্যায়ভাবে তুলে নিয়ে বিয়ে করেছে, তবে বিয়ের আসর থেকে। এটা একটা মা বাবার জন্য কত অপমানজনক তা আপনি বোঝেন?
আর আপনি জিতনির বাবাকে বাড়ি এনে অপমান করেছেন, পুরো এলাকায় ছড়িয়েছেন জিতনি কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। আমি আপনাকে বললাম জিতনির বাবার কেসটা যেন সহজে মিটমাট হয়ে যায় সেই ব্যবস্থা করতে, আপনি উল্টো তার বিপক্ষে উস্কানি দিলেন। লোকটা এখন মৃত্যুর সাথে লড়াই করে। ভাবতে পারেন আমাদের জন্য জিতনির ফ্যামিলিতে কত বড় ক্ষতি হচ্ছে। এরপরও কি জিতনি আমাকে মাফ করবে আর ওর মা আমাদের সহজে ছেড়ে দিবে? রাহুল সাহেব বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, বাহ বাহ, শ্বশুরের জন্য দেখছি দরদ উঠলে উঠছে। আমায় জ্ঞান দিচ্ছিস আমায়? রাহুল চেয়ারম্যানকে জ্ঞান দিচ্ছিস তাই না? আরে এগুলো কি আমি আমার নিজের জন্য করেছি নাকি তোর জন্য? আমরা অন্যায়ভাবে সব করেছি আব্বা। খুব বিবেক বিবেচনা উপচে পড়ছে তাই না? তাহলে ওই মেয়েকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠলি কেন? যা হওয়ার হয়েছে। জিতনি যদি ইচ্ছে করে আসবে, আর জোর করবো না। ও ওর মতো থাকুক। ওই মেয়েকে আমি এনেই ছাড়বো। খুব তেজ তাই না? রাহুল সাহেবের তেজ কি কম নাকি? আব্বা, এখানে বিষয়টা তেজ নিয়ে নয়। আর জিতনির ফ্যামিলি কিছুতেই ওকে আর আসতে দিবে না। ডিভোর্স পেপার পাঠিয়ে দিবে শীঘ্রই। রাহুল সাহেব উচ্চস্বরে হেসে উঠে বলল, ডিভোর্স পেপার তাই না? এত কাছাকাছি রাহুল চেয়ারম্যান করে না। তুর্য রাহুল সাহেবের কথার কিছুই বুঝলো না, বলল, মানে? এত মানে তোর বুঝতে হবে না। আব্বা, আমি আপনাকে একটা কথা বলি। বল। আপনি জিতনির ব্যাপারে আর কিছু করবেন না। এই সময় ওকে ডিস্টার্ব করা ঠিক না। আব্বা, মানুষের মানসিক অবস্থা বুঝা দরকার। বেশি ভালো মানুষ হতে যাস না। পৃথিবীতে ভালো মানুষেরা না খেয়ে মরে। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে তুর্যের রুমের থেকে হনহনিয়ে বেরিয়ে গেল রাহুল সাহেব। জিতনির বাবার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। জিতনির মা একদম অসুস্থ হয়ে গেছে। সব দায়িত্ব এখন জিতনির। জিতনি ভাবতে পারছে না ও না আসলে যে কী হতো। রাতে ঘুম হয় না জিতনির। হসপিটালে ঘুমানোর যে কত কষ্টের। এদিকে ফ্যামিলি, অন্যদিকে তুর্য। সব চিন্তাভাবনা থেকে অবসর নিতে চায় জিতনি। সেদিনের পর থেকে তুর্য আর জিতনির সামনে আসেনি। জিতনি বুঝতে পারছে তুর্য হয়তো আর আসবে না। এত অপমানের পর কেই বা আসতো, কিন্তু অপমান নয়, ওদের শাস্তি প্রাপ্য। তবুও যে কেন জিতনির মন মানছে না, জিতনি ভেবে পাচ্ছে না। হয়তো তুর্যের প্রতি দুর্বল হয়ে পড়েছে। ভালোবাসা এমন এক শক্তি যার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষটাও দুর্বল। তুর্যের নিঃস্বার্থ পবিত্র ভালোবাসা সব কিছু ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ফেলছে জিতনি। সেদিনের অপমানের পর তুর্যর চোখের পানিটুকু খুব বেশি যন্ত্রণা দিচ্ছে জিতনিকে। জিতনির বাবার জন্য ওর মায়ের ভাইয়ের চোখে পানি আবারও তুর্যের প্রতি ঘৃণার জন্ম দেয়। চিন্তায় পাগল হয়ে যাচ্ছে জিতনি। আজ জিতনির মেজো ফুপু এসেছে হসপিটালে ভাইকে দেখতে। আজ জিতনির বাসায় থাকতে হবে। জিতনির মেজো ফুপু খুব বেশি রাগী মানুষ। এসেই বলল, তুর্য তোকে জোর করে তুলে নিয়ে গেছিল তাই না? জি ফুপি। কত মাস তোকে আটকে রেখেছে? প্রায় 4 মাস। প্রায় হলে হবে না, সঠিক হিসাব লাগবে। জিতনি বুঝতে পারছেন ওর ফুপু কেন এগুলো জিজ্ঞেস করছে। ফুপুর হাজব্যান্ড পুলিশ অফিসার, অনেক বড় ক্ষমতাশীল। তবে কি তুর্যর নামে মামলা বসাবে? জিতনির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। জিতনির ফুপু দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, তোর বাবা ছোটবেলা থেকে বেশি বোঝে, অন্যায় মানবে না সে। আরে এত টাকা, 2-4 লাখ টাকা দিয়ে মামলা মিটিয়ে দিত। আর রাহুল চেয়ারম্যান কি এমন হয়ে গেছে? হ্যাঁ, তোর বাবার কি টাকা কম আছে? শুধু রাজনীতির ক্ষমতা, এসব থেকে দূরে থাক। এই তো, তুই তো জানিস তোর ফুপার কত ক্ষমতা। একটিবার যদি আমাদের কাছে বলতো তাহলে আজ এই অবস্থা হতো। সে কারোর কাছে কিছুটি বলেনি। জি ফুপি। ওই ছেলের ভালোবাসায় ফেসে গেছিস নাকি? মামলা দিলে মাঝপথে যদি তুই ওই ছেলের সাথে চলে যাস তাহলে তো মান সম্মানও শেষ, আর কিছু হবেও না। এই ঘটনা অহরহ। বাপ মা ছেলের নামে মামলা করে আর মেয়ে পরে ছেলের সাথে পালিয়ে যায়। না ফুপি। কি না? ভালো করে কথা বল। যাবো না পালিয়ে। তোর ঠিক থাকতে হবে। এবার ওদের বুঝিয়ে দিয়েই ছাড়বো। খুব বড় নেতা হয়ে গেছে তাই না? এতদিন প্রমাণের অভাবে সবাই চুপ ছিল। এসব ঝামেলা করতে জিতনির মন কেন জানি কিছুতেই সায় দিচ্ছে না। কিন্তু কি বলবে জিতনি? জিতনির বাবাকে সিঙ্গাপুর পাঠানোর ব্যবস্থা চলছে। সারাক্ষণ ভাবনায় মগ্ন থাকে জিতনি। কি হতে চলেছে? আজ জিতনির ফুপু হসপিটালে থাকবে। জিতনি আর তিহান বাসায় চলে গেল। রাত 12টায় বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে তুর্য। ঘুম আসছে না। জিতনির সাথে যোগাযোগ না থাকলেও সবসময় জিতনির খোঁজ রাখছে। জিতনি আজ বাসায় আসছে তাও জানে। একটাবার কি জিতনিকে গিয়ে দেখে আসবে? এত রাতে যাওয়া কি উচিত হবে? তুর্য 7-5 না ভেবে বাসা থেকে বেরিয়ে পড়ল। জিতনি বাসার সামনে এসে দেখলো বাসায় লাইট অন এখনও। কে কে আছে বাসায়? যা হওয়ার হবে। কি আর হবে? মারই দিবে। তবুও তুর্য যাবে। এত কষ্ট সহ্য হচ্ছে না। মার খেয়ে যদি জিতনিকে দেখা যায় তবে তাই ভালো। তুর্য বাথরুমের পাইপ বেয়ে বারান্দায় উঠল। জিতনির রুমটা তুর্যের চেনা আছে, অনেকবার বাইরে থেকে দেখেছে। তুর্য দেখলো অন্য সব রুম খালি। পা টিপে টিপে জিতনির রুমের কাছে গেল। জানালা দিয়ে দেখলো তিহান ঘুমাচ্ছে।
আর জিদনি নিচের চুল ছিঁড়ছে আর মুখে কাপড় গুজে কাঁদছে। রাগ হলে জিদনি চুল ছেড়ে তুর্য তা জানে। জিদনির কান্না দেখে মনে হচ্ছে না ও ওর বাবার জন্য কাঁদছে। মানুষ যখন শরীরে ব্যথা পেয়ে কাঁদে সে কান্নার ধরনও ভিন্ন। জিদনির কান্না দেখে মনে হচ্ছে ওর বুকের ভেতর জমানো কোনো কষ্টে কাঁদছে। তুর্য আস্তে আস্তে করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জিদনি। চমকে উঠল জিদনি। তুর্যের ভয়েস। তুর্য কোথায়? কোথায় তুর্য? নাকি অচেতন মনের কল্পনা, নাকি হ্যালুসিনেশনের প্রভাব? তুর্য আবারও বলল, জিদনি। জিদনি এবার জানালার দিকে তাকিয়ে দেখলো বারান্দায় দাঁড়ানো তুর্য। জিদনি দৌড়ে জানালার কাছে গেল, হতভম্ব হয়ে বলল, আপনি এখানে এত রাতে? ভয় পেও না, তুমি তুলনাতে আসেনি। এই পাগলি, কাঁদছো কেন তুমি? আরে যান আপনি, দিহান সজাগ হয়ে যাবে। বাসায় গেস্ট রুমে ফুপায়, প্লিজ যান আপনি। কেউ দেখলে কি আমায় মারবে? মারুক। পাগল হয়েছেন আপনি, যান তো, নয়তো আমি সবাইকে ডেকে সজাগ করব। সে তুমি পারবে না, আমি জানি জিদনি। সেই দিন হসপিটালে অপমান করেছি, তাতে হয়নি? না, অল্পতে আমায় হয় না, আমাকে জুতা দিয়ে দিবা দাও। তুর্যের পাগলামি দেখে অবাক না হয়ে পারল না জিদনি। তুর্য আবারও বলল, এতদিন হসপিটালে ছিলে বলে যায়নি। তোমার আম্মু যদি আমায় দেখে রাগে হার্ট অ্যাটাক করে, সেদিন তো তুই করে বললে, আজকে ওর আপনি বললে যে। জিদনি কী করবে ভেবে পাচ্ছে না, বলল, আপনি যাবেন নাকি আমি সত্যি সত্যি মানুষ ডাকবো? ডাকো ডাকো, আমি তোমার জন্য শহীদ হতে চাই। আর যদি কোনো রকম বেঁচে থাকে তাহলে হব কাছে। এগুলো কেমন পাগলামি, মানে আছে এগুলোর? জিদনি হাজার চেষ্টা করেও ওর সাথে খারাপ ব্যবহার করতে পারছেই না। জিদনি, তোমার বাবাকে বিদেশ পাঠাও ডাক্তার দেখাতে, আমি সব টাকা দেবো। আর আমার বাবা অন্যায় করে ফেলছে, তা আমি জানি। আপনি অন্যায় করেননি? করেছে। দেখেন, আমি ধর্ষিতা, আপনি অনেক ভালো মেয়ে পাবেন, আপনি মানুষটা অনেক ভালো। তুই 1000 বার ধর্ষণ হলো আমার তোকে চাই। জিদনি, আমি ছেড়ে চাস না, দেখিস তোর বাবার কিচ্ছু হবে না, আমি সত্যি এমনটা চাইনি। তুর্যের চোখে জল টলমল করছে। জিদনি কি বলবে? তুর্যের চোখের ভাষা চোখে দুর্বল করে দেয়। তুর্য আবারও বলল, আপনার বাবাকে এসবে জড়ালে মানহানি হবে, এটা আপনার সহ্য হয় না। আর আমার বাবার এই অবস্থা আমি কিভাবে সহ্য করি? তুর্য জানালার গ্রিলের ফাঁক দিয়ে জিদনির হাত ধরে বলল। জিদনির চোখ দিয়ে কি ভেবে যেন আপনা আপনি জল গড়াচ্ছে। কান্না ভেজা কণ্ঠে বলল, আপনি যান, আমায় একা থাকতে দিন। জিদনির হাত বুকে চেপে ধরে তুর্য বলল, জিদনি, আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, তোর বাবার জন্য দোয়া করি, কিছু হবে না, দেখিস তোকে ওনার কাছে চাই খুব। হাত ছাড়ুন, যান এখান থেকে। যাবো না, তুই একে বল, ফ্যামিলির চাপে পড়ে আমার ছেড়ে দিবি না। আমি জানি তোর উপর অনেক দায়িত্ব, তুই চাইলেও ফ্যামিলির জন্য আমার সাথে যেতে পারবি না। জিদনি তুর্যের কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, ফ্যামিলির চাপ না, আমি নিজ থেকে আপনার কাছে যাব না। ঘৃণা করি আপনায়। আমার বাবার এই অবস্থার জন্য আপনি দায়ী, আমার ফ্যামিলির এই অবস্থার জন্য আপনি দায়ী। এই বলে জিদনি ঠাস করে জানালা বন্ধ করে ফ্লোরে বসে কাঁদতে লাগলো। রাতে বাসায় ফিরে গিয়ে আর ঘুমাতে পারেনি তুর্য। জিদনিও সারা রাত নির্ঘুম ছিল। কি করবে, কি করা উচিত ভেবে পাচ্ছে না জিদনি। তুর্যের জন্য বড্ড মায়া হচ্ছে। মায়াটা কি ভালোবাসা বুঝতে পারছে না জিদনি। সকালে হসপিটালে গেল জিদনি। রাতে নাকি জিদনির বাবা অনেকবার অস্পষ্ট সুরে জিদনির নাম ডেকেছে। বাবার মুখের দিকে তাকালে তুর্যের প্রতি জেদ হয়, আবার তুর্য সামনে আসলে সব জিদ উবে যায়। এমন কেন হচ্ছে বুঝতে পারছে না জিদনি। জিদনির সব আত্মীয় স্বজন এসেছে জিদনির বাবাকে দেখতে। সবারই এক কথা, তুর্যকে ছাড়বে না। জিদনি সারাক্ষণ চুপচাপ বসে থাকে, ভালো লাগে না কারোর সাথে কথা বলতে। জিদনি হসপিটাল থেকে একা বাসায় যেতে চাইলে জিদনির মা না করে। জিদনির মা এখনো ভয় পাচ্ছে যদি আবারও জিদনিকে তুলে নিয়ে যায়। আম্মু, আমি কালকে একা গেছি বাসায়, তুমি টেনশন করো না, কিচ্ছু হবে না। আমি টেনশন করবো না তো কে টেনশন করবে? বেশি বুঝবি না তুই, যা বলছি তাই শোন। রূপকের সাথে বাসায় যাবি তুই। রূপকের নাম শুনে মেজাজ খারাপ হয়ে গেল জিদনির। রূপক জিদনির খালাতো ভাই। জিদনির সব কিছু নিয়েই সে বেশি বেশি ভাবছে। এত ভাবনা ভালো লাগে না জিদনির। হাবভাবও সুবিধার মনে হচ্ছে না। এর আগেও জিদনিকে প্রেমের প্রস্তাব দিয়েছে, সেই থেকে অসহ্য লাগে রূপককে। মায়ের কথায় বাধ্য হয়ে শেষ পর্যন্ত রূপকের সাথেই যেতে হলো। জিদনি, জানো তোমার বিয়ের কথা শুনে আমি কতটা কষ্ট পেয়েছি, আর সবচেয়ে বেশি খারাপ লেগেছে তোমায় তুলে নিয়ে গেছে এটা শুনে। রূপকের কথায় মেজাজ খারাপ হচ্ছে জিদনির। কাটা গায়ে নুনের ছিটা দিতে আসছে। জিদনি, কথা বলছো না কেন? এমনি। দেখো, মন খারাপ করে আর কি হবে, যা হবার হয়েছে। ওই ছেলের প্রেমে পড়নি তো আবার?
মুখে বিরক্তির ভাব ফুটিয়ে জিতনি বলল, রূপক ভাই, আমার এখন কথা বলতে ভালো লাগছে না। আমি তোমার মনের অবস্থাটা বুঝি। আপনার এত বুঝতে হবে না, আপনি যান, আমি একা বাসে যেতে পারবো। দেখো, আমার দায়িত্ব তোমায় বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া। তুমি একদম আগের মতো জেদিই রয়ে গেছো। কি এমন হয়েছে যে আমায় পরিবর্তন হতে হবে? আমি এস্টাবলিশ হইনি বলে তোমার বাসায় বিয়ের প্রস্তাব দেয়নি, অত দিতাম। রূপক ভাই, আমার এইসব শুনতে ভালো লাগছে না। রিক্সা কিছু দূর যেতেই একটা রেস্টুরেন্টের সামনে রিক্সা থামালো রূপক। রিক্সার ভাড়া দিতে দিতে বলল, চলো তোমায় নিয়ে রেস্টুরেন্টে যাই, সকালে তো কিছু খাওনি তাই না? আমিও খাইনি। রূপকের কথার দিকে খেয়াল নেই জিতনির। জিতনি পাশের ফার্মেসির দিকে তাকিয়ে আছে। তুর্য আর রাহুল চেয়ারম্যান। তুর্য বোধহয় অসুস্থ, ওষুধ নিতে এসেছে। কালকে রাতেও তো সুস্থ ছিল। তুর্যকে দেখে খুব বেশি অসুস্থ মনে হচ্ছে। জিতনিকে এক দৃষ্টিতে ফার্মেসির দিকে তাকিয়ে থাকতে দেখে রূপক বলল, এই জিতনি, কি দেখছো? কি হলো? কোনো ছেলের দিকে তাকিয়ে আছো? আরে আমি কি কম সুন্দর নাকি? রূপকের কথায় দিকে কান দিচ্ছে না জিতনি। হঠাৎ জিতনির চোখ পড়ে তুর্যের চোখে। সাথে সাথে দৃষ্টি নামিয়ে নেয় জিতনি। জিতনিকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তুর্য। রূপকের কথার দিকে খেয়াল না দেওয়ায় আচমকা জিতনির হাত ধরে রেস্টুরেন্টের দিকে পা বাড়ায় রূপক। জিতনি হাত ছাড়িয়ে নিয়েই বলল, এগুলো কোন ধরনের ভদ্রতা? এখানে মানুষ জানে না আমরা ভাই বোন নাকি অন্য কিছু। এমনিতেই ঝামেলা আছি, আর তার উপর এসব আমার ভালো লাগছে না। কোন সব ভালো লাগছে না? তুমি আমার কথা শুনছো না বলে আমি তোমার হাত ধরেছি। আমরা ভাই বোন, টেক ইট ইজি। আমি সেটাই বলছি, মানুষ জানে না যে আমরা ভাই বোন। আপনি এতগুলো মানুষের সামনে হাত ধরে টানাটানি করছেন। আচ্ছা সরি, লেটস গো। আমার যেতে ইচ্ছে করছে না, আপনি যান। জিদি, আমি তোমার মনের অবস্থা বুঝি। তোমার বাবা অসুস্থ, কিন্তু এভাবে না খেয়ে কতদিন থাকবা? খালামণি আমায় বলেছে তোমায় রেস্টুরেন্টে খাওয়াতে। জিতনি আর কথা না বাড়িয়ে রেস্টুরেন্টের ভেতর ঢুকলো। আচ্ছা বলো, কি খাবে? আমার খেতে ইচ্ছে করছে না, আপনি খান। রূপক কথা না বাড়িয়ে বিরিয়ানি অর্ডার করলো। জিতনির ফেভারিট বিরিয়ানি। জিতনি খাচ্ছে না, শুধু হাত দিয়ে নাড়ছে। জিদনি, খাচ্ছ না কেন? খাচ্ছি। আচ্ছা জিদনি, তুর্যকে দেখাতে পারবা? দেখতে কেমন? শুনেছি বিশাল বড় নেতা নাকি। তার ভয় এলাকা কাঁপে। তোমাদের বাসা তো তেমন আশা পড়ে না, তাই চিনি না। দেখতে খুব সুন্দর। বাহ, প্রশংসা করছে দেখি। প্রশংসার কি হলো? যে সুন্দর তাকে তো আমি কুৎসিত বলতে পারি না। সে সুন্দর নাকি তার প্রতি তোমার দৃষ্টি সুন্দর? এইসব কথার উত্তর দিতে ইচ্ছা করছে না জিতনির। রূপক আবারও বলল, আচ্ছা, তোমাদের ভিতর কোনো কিছু হয়নি? আই মিন ফিজিক্যাল রিলেশন? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো জিতনি। নাক মুখে ক্রোধের আগুন। ভয় পেয়ে গেল রূপক। আমাদের ভিতর কি হয়েছে না হয়েছে সেটা জেনে আপনার কি লাভ? এমন ফালতু প্রশ্ন করার সাহস কি করে হয়? সমস্যাটা কি আপনার? সেই কখন থেকে আজাইরা প্রশ্ন করে যাচ্ছেন। দিদি, তুমি কিন্তু আমায় অপমান করছো। জিতনি পাশের টেবিলে তাকিয়ে দেখলো তুর্য বসা। রাগে তুর্যের নাক মুখ লাল হয়ে আছে। তুর্য তাহলে এতক্ষণ জিতনিকে ফলো করছিল? তুর্যকে অসুস্থ দেখাচ্ছে খুব। তুর্য হঠাৎ এসে রূপকের পাশে বসলো। জিতনি চমকে গেল। তুর্য যদি এখন কোনো ঝামেলা করে? তুর্য রূপকের কাঁধে হাত রেখে বলল, আমি তুর্য, আমার চেহারা কেমন সেটা আমার দিকে তাকিয়ে দেখে নিন। রূপক চমকে গেল, বলল, খুব বড় নেতা না তুই? বেশি পারিস না? তোর সাহস হয় কি করে আমার সামনে আসার? আমার সাহস আমার কাছে জানতে না আছে, আশেপাশে মানুষের কাছ থেকে জেনে নিন। নিজের সম্পর্কে নিজে বলতে গেলে খারাপ দেখায় না। আর আমি ভদ্র ভাষায় কথা বলছি, আপনিও ভদ্রতা বজায় রাখুন। আর হাজার হলেও আপনি আমার বউয়ের বড় ভাই, সম্মানটা আপনার প্রাপ্য। বলেই উচ্চস্বরে হেসে দিল তুর্য। জিতনি ভয়ে রীতিমতো ঘামতে শুরু করলো। তুর্যকেও ভালো করে চেনে। তুর্য যদি এখন রূপককে কিছু বলে তাহলে বিষয়টা আরো দূরে করাবে। জিতনি রূপককে উদ্দেশ্য করে বলে, ভাইয়া চলুন এখান থেকে। আমার বউ আবার ঝামেলা পছন্দ করে না, তাই আপনি নিয়ে যেতে চাইছে। কিন্তু আমি ঝামেলা খুব পছন্দ করি, তাই আপনার যেতে দেব না। তুই কি ভেবেছিস আমি চোরের মতো পালিয়ে যাব? না না, পালিয়ে যাবেন কেন? জানতে চেয়েছিলেন না আমাদের মাঝে কিছু হয়েছিল কিনা? আরে ভাই, এত কষ্ট করে বিয়ে করেছে কি পূজা করার জন্য? কত কিছুই তো হবে। আপনি বলদের মতো তা আবার জানতে চাচ্ছেন। কোন লেভেলের বলদ আপনি? তুর্য, আপনি চুপ করেন, যান এখান থেকে। এর পরিণাম কিন্তু ভালো হবে না। উফ জিতনি, তুই চুপ থাকো তো। তুর্য রূপককে উদ্দেশ্য করে বলে, আর যদি কখনো জিতনির সাথে দেখি, আপনার পা ভেঙে হাতে ধরিয়ে দেব। জিতনি আমার বউ। এতই যদি শখ থাকে বিয়ে করে বউ নিয়ে ঘোরাফেরা করেন, অন্যের বউ নিয়ে ভাব করেন কেন? আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। কয়েকদিনের মধ্যে ডিভোর্সও হয়ে যাবে। আমি যার সাথে ইচ্ছা তার সাথে ঘুরবো। আপনার কি? রূপক এবার সাই পেয়ে বলল, যাকে বউ বউ করে বেড়াস, শুনলি তো বউয়ের কথা। এবার বুঝলি তুই কোন লেভেলের বলদ। তুর্য রাগে কাঁপছে। রাগ চেপে বলল, এখন আমি আপনাকে কিছু বলবো না, কারণ আপনার কিছু বলা মানে আমার শ্বশুরের সাথে ঝামেলা করে যে আমি যাচ্ছি না। তবে ভবিষ্যতে যে কিছু বলবো না তা কিন্তু না, মেরে লাশ কচুরি পানার ভেতরে ফেলে দেবো। জিতনি তুর্যের কলার ধরে বলল, চাস কি তুই? আমি মুক্তি দে। এত সাহস হয় কি করে তোর? জিতনি,
আমার সাহস সম্পর্কে নতুন করে আর কে জানবা বলো? তোমার ভাইকে বোঝাও। আর যদি কখনো তোমার সাথে ওকে দেখি, ডাইরেক্ট উপরে পাঠিয়ে দেবো, কোনো প্রমাণ রাখবো না। সেটা সময় পেলে দিবে, কে বাঁচবে কে মরবে। জিতনি, তোর ফ্যামিলি আমি অপহরণের মামলার ভয় দেখায়, ভিকটিমকে ফিরে পাওয়ার পর মামলা। এই কি হবে আমার? 6 মাসের জেল। বলেই উচ্চস্বরে হেসে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল তুর্য। জিতনির বাবাকে দেখতে হসপিটালে গেল রাহুল সাহেব, শম্পা বেগম আর তুর্য। হসপিটালে আসার প্ল্যানটা রাহুল সাহেবের। সে এখন আর ঝামেলা বাড়াতে চাচ্ছে না, মীমাংসার মাধ্যমে জিতনিকে নিতে চাচ্ছে। রাহুল সাহেব এমন চিন্তা যদি আগে করতো তাহলে হয়তো এত ঝামেলা হতো না। হসপিটালে আসতে নারাজ তুর্য। তুর্য জানে কত অপমানিত হতে হবে। নিজে একা অপমানিত হবে সে ভিন্ন কথা, সন্তানের সামনে বসে কেউ যদি বাবা মাকে অপমান করে তাহলে কারোরই সহ্য হয় না। তবুও রাহুল সাহেবের কথায় বাধ্য হয়ে গেল তুর্য। রাহুল সাহেবকে দেখে চমকে গেল সবাই। এই লোকটার কি লাজ লজ্জা নেই নাকি আক্কেল জ্ঞান নেই? শম্পা বেগমকে এক প্রকার জোর করে নিয়ে আসছে রাহুল সাহেব। শম্পা বেগম এসব পাগলামির মানে খুঁজে পাচ্ছে না। সবাই চুপ মেরে রাহুল সাহেবের কাণ্ড কারখানা দেখছে। তুর্য রুমের বাইরে দাঁড়িয়ে আছে। রাহুল সাহেব গিয়ে জিতনির বাবার পাশে বসলো। শম্পা বেগম জিতনির কাঁধে হাত রেখে বলল, কেমন আছো মা? শম্পা বেগমের ওপর রাগ জিতনির কখনোই ছিল না। জিতনি জানে এসবে এই মানুষটার কোনো হাত নেই। সবাই আর চোখে তাকাচ্ছে জিতনির দিকে। এই তাকানোর মানে হলো জিতনি যেন শম্পা বেগমকে কড়া কথায় শোনায়। কিছু কিছু নীরবতা যেন ঝড়ের পূর্বাভাস। রাহুল সাহেব বুঝতে পারছে না কেউ কিছু না বলে এভাবে তাকিয়ে আছে কেন। রাহুল সাহেব ভেবেছিল তাদের দেখার সাথে সাথে সবাই চিৎকার চেঁচামেচি করবে, অপমান করবে। তা না করে চুপ করে আছে। রাহুল সাহেব সব অপমান সহ্য করার প্রস্তুতি নিয়েই এসেছে। রাহুল সাহেব যে কোনোভাবে জিতনিকে ওনার ঘরের বউ করে নিবেই, এখন আর জোর করে নেওয়া সম্ভব না। তাই এই পন্থা অবলম্বন করেছে। আপনারা এখানে কেন এসেছেন? তামাশা দেখতে? মানুষের তো সামান্য লাজ লজ্জা থাকে, আপনাদের কি তাও নেই? আর কি চান আপনারা? দয়া করে এবার নাটক বন্ধ করেন, ভালোই ভালো বের হয়ে যান এখান থেকে। এই শ্বাসে কথাগুলো বলে লম্বা দম নিল জিতনি। রাহুল সাহেবের দিকে তাকিয়ে বলল, আমি আমার প্রেমিকের সাথে পালিয়ে গেছি তাই না? আপনি আমার বাবাকে যেখানে সেখানে অপমান করেছেন, এখনও আপনার নাটক শেষ হয়নি। নাটক করতে করতে হসপিটাল অবধি এসেছেন। মানুষ যখন বেশি বাড়ে তার পরিণাম কিন্তু ভালো হয় না। রুমের ভেতর এসে তুর্য বলল, জিতনি, আস্তে কথা বলো। আমার আব্বা তোমার আব্বার কাছে 27 বার বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। আমার জন্য কত নত হয়েছে তোমাদের কাছে। তোমার আব্বা কি কম অপমান করেছে? এখন অপমানের চ্যাপ্টার বাদ দাও। জিতনির আত্মীয় স্বজন এক একজন এক এক কথা বলে অপমান করছে রাহুল সাহেবকে। শুধু গায়ে হাত রাখা বাদ রেখেছে। সব অপমান হজম করে হাসি মুখে জবাব দিচ্ছে রাহুল সাহেব। জিতনির মা তুর্যের শার্টের কলার ধরে বলল, বেরিয়ে যায় এখান থেকে, বেহায়াত দল। তুর্য কারো কথায় কান না দিয়ে জিতনির দিকে তাকাচ্ছে বারবার। জিতনির ভাবভঙ্গিমা দেখছে। রূপক যথারীতি তুর্যের গায়ে হাত তুলতে চাইলেই জিতনির ফুপু বাধা দেয়। এখন এসবের সময় না, আরও অনেক সময় আছে। তুর্য কি এতটাই খারাপ? সবাই মিলে এইভাবে অপমান করছে, গায়ে হাত তুলতে চাচ্ছে। জিতনি কি একটু খারাপ লাগে না? জিতনি সবার সাথে সায় দিচ্ছে। জোর করে বিয়ে করুক আর যেভাবেই বিয়ে করুক, ভালোবাসা তো কমতি রাখেনি। তবে রূপকের অবস্থা তুর্য খারাপ করেই ছাড়বে। তুর্য রাহুল সাহেবকে বলল, আব্বা এখন চলেন। জিতনি এখন আর কিছু বলছে না, চুপ করে আছে। এরকম ঝামেলার মুখোমুখি হতে চায়নি সে। জিতনি জানে তুর্যকে মন থেকে খুব বেশি ভালোবাসে, কিন্তু ভালোবাসার জন্য ভুল পথ বেছে নিয়েছে, অন্যায় করেছে। রাহুল সাহেব আর কোনো কথা না বলে বেরিয়ে গেল। শম্পা বেগমের মুখ চুপসে গেছে। হসপিটালের বাইরে নেমে শম্পা বেগম বলল, বলছিলাম না এখানে আসা দরকার নেই? শুনলে না তো আমার কথা? আহা শম্পা, রিল্যাক্স। দরকার ছিল নাকি? ছিল না সেটা সময়ই বলে দিবে। তোমার বাবাও তো আমায় কম অপমান করেনি, তাই বলে কি আমি তোমায় ছেড়ে চলে গেছে? জিতনি স্বইচ্ছায় আমার বাড়ির বউ হয়ে আসবে, এটাই আমার টার্গেট। টার্গেট মিস করা আমি পছন্দ করি না। তার জন্য যতই অপমান সহ্য করতে হোক। আরে আমার মান পাহাড় সমান, সেখান থেকে এক মুঠো নিয়ে অপমান করলে কি হয় বলে? পাহাড়ের উচ্চতা বোঝো তুমি? এসব কথায় রাহুল সাহেবের কিছুই এসে যায় না। মাথা ঠান্ডা রেখে গেম খেলতে হয়। বাবা মায়ের এমন অপমান গায়ে লেগেছে তুর্যের। জিন্নির বাবার সাথে যা হয়েছে তা একটা অ্যাক্সিডেন্ট, তার জন্য তো পুরোপুরি দায়ী আমরা না। সে যদি মেয়ে স্বইচ্ছায় দিত তাহলে এমন হতো না। ভাবতেই তুর্যের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আর রূপক কে জানেই মেরে ফেলার প্ল্যান করেছে সে। জানে না মারলেও এমন অবস্থা করবে যেন সারা জীবন মনে থাকে। বিশেষ করে মায়ের জন্য বেশি কষ্ট লাগছে তুর্যের।
এই প্রথম কেউ শম্পা বেগমকে অপমান করলো। সব কিছুর জন্য নিজেকে দোষী মনে হচ্ছে তুর্যের। আজ শুধু তুর্যের জন্য এত অপমান সহ্য করতে হলো। এর শেষটা তুর্য দেখেই ছাড়বে। আর জিদ্দির খুব পাখা গজিয়েছে, মনের ক্ষোভে হাসছে তুর্য। তুর্যের এই হাসিটা খুব ভয়ঙ্কর। অপমানিত হওয়ার প্রস্তুতি নিয়েই হসপিটালে গিয়েছে রাহুল সাহেব, তাই বিষয়টা তাকে খুব বেশি ভাবাচ্ছে না। কিন্তু তুর্যের শরীরে জ্বলে যাচ্ছে, বিশেষ করে রূপকের আচরণে। জিতনি তুর্যের স্ত্রী, রূপকের জিতনির প্রতি মায়া দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাচ্ছে তুর্যের। তুর্য যে ক্ষেপে আছে তা ভালো করে বুঝতে পারছে রাহুল সাহেব। ভাবনার জগৎ থেকে বেরিয়ে তুর্য বলল, আব্বা বল। ডিভোর্সের ব্যবস্থা করো, যত শীঘ্রই পারো। চমকে উঠল রাহুল সাহেব। কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? আমি ফুললি ওকে। তুই চাইলেও এখন ডিভোর্স সম্ভব না, কারণ বিয়ে হওয়ার সময় শর্ত ছিল যে বিয়ের 5 বছর পর ছাড়া ডিভোর্স সম্ভব না, যদি কেউ ডিভোর্স চায় আর কি। সেখানে তোর আর জিদনির উভয়েরই সিগনেচার ছিল। জিদনিকে জোর করে সিগনেচার দেওয়ানো হয়েছিল, আর তুই স্ব-ইচ্ছায় দিয়েছিস। তুর্য একটু ভেবে বলল, বিষয়টা ভুলে গেছে। হঠাৎ ডিভোর্সের কথা ভাবছিস যে? জোর করে ভালোবাসা সম্ভব না, তুমি সেটাকে সম্ভব করেছো। দাদু সম্ভব করেছে, তার মানে এই না সবার ক্ষেত্রে এটা সম্ভব হবে। আর আমার প্রেক্ষাপটটা এখন সম্পূর্ণ ভিন্ন, কারণ জিদনির বাবার অসুস্থতার জন্য আমাদের দায়ী করা হচ্ছে। আর তোমরা জোর করে বিয়ে করেছো, কিন্তু বিয়ের আসর থেকে এনে বিয়ে করনি। ফ্যামিলির এসব দিক চিন্তা করে জিদনি আমায় আর মেনে নেবে না। সো আমি আর বিপদ বাড়াতে চাচ্ছি না। ভালোবাসা পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু আমার কপাল খারাপ, নজিবে নেই এই ভেবে সব ভুলে যাব। উচ্চস্বরে হেসে উঠল রাহুল সাহেব। তুর্য হাসির মানে খুঁজে পাচ্ছে না। আব্বা হাসছেন কেন? হাসির মতো কি বললাম? একটু নড়ে চড়ে বসে রাহুল সাহেব বলল, আমায় কখনো কোনো কিছুতে ফেল মারতে দেখেছে? তা পুরুষের মতো মাঝপথে এসে হাল ছেড়ে দিতে চাচ্ছিস? বাপের বেটা হয়ে থাকলে ওই মেয়েকে ঘরে এনে দেখা। যেদিন জিদনির বাবা মা তোকে দেখে জামাই জামাই বলে খুশিতে আটখানা দিয়ে যাবে, সেদিনই তো আমাদের সার্থকতা। জিদনি যেদিন স্ব-ইচ্ছায় ভালোবাসার টানে সব বাধা অতিক্রম করে তোর কাছে চলে আসবে, সেদিনই আমরা সাকসেস হব। এত কষ্ট এইভাবে বৃথা যেতে পারে না। আজকে আমায় আর তোর মাকে যারা অপমান করেছে তারা যেন আবার আমাদের সম্মান দেয়, সেই ব্যবস্থা কর। আমি জানি তোর মা কত কষ্ট পেয়েছে, কিন্তু তুই কষ্ট পাবি বলে কিচ্ছু বলছে না। রাহুল সাহেব তো যুক্তিসঙ্গত কথাই বলেছে। অনেকক্ষণ ভেবে তুর্য বলল, তাহলে তাই হবে, ওদের শেষটা দেখে ছাড়বো। এই তো রাহুল চেয়ারম্যানের যোগ্য ছেলের মতো কথা। রাতে খাবার শেষ করে রুমে গেল তুর্য। জিদনির যতগুলো পিক আছে একটা একটা করে খুঁটি খুঁটি দেখছে। এত অবহেলার পরও জিদনিকে কখনো ভুলতে পারেনি তুর্য। ভালোবাসা বোধহয় এমনই হয়, অবহেলা করলেই মায়া আরও গভীর হয়, মানুষটাকে পাওয়ার ইচ্ছাটা আরও তীব্র হয়। এবার আর জোর করে নয়, জিদনি স্ব ইচ্ছায় তুর্যের কাছে আসবে। জিদনির মন জয় করেই জিদনিকে আনবে সে। দিগন্তকে মিস করছে তুর্য, মিস করছে জিদনির সাথে থাকা দিনগুলো। ভালোবাসুক আর না বাসুক, জিদনি সারাদিন চোখের সামনে ছিল, সেটাই শান্তি। দিনগুলো ভালোই ছিল, কিন্তু তাড়াতাড়ি ফুরিয়ে গেল। ভাবতেই মেজাজ খারাপ হচ্ছে তুর্যের। এত দ্রুত শেষ হলো কেন দিনগুলো? বিছানার উপর থাকা কোলবালিশটা ফ্লোরে ছুঁড়ে মারল তুর্য। বউ থাকতেও বিছানায় কোলবালিশ? বিয়ের কত মাস হয়ে গেল, তাও ব্যাচেলার লাইফ লিড করতে হয়। এখন সেদিনের মতো জিদনির বাসায় গেলে কেমন হয়? মন তো হয় না ব্যাপারটা। তুর্য জিদনির বাসার উদ্দেশ্যে রওনা হলো। ধরা খেলে মান নিশ্চিত, তাও তুর্য জানে। হাতে কাদায় পড়লে টিকটিকিতেও লাথি মারে। তুর্যের কাছে এখন ব্যাপারটা সেই রকমই। ভালোবাসতে গিয়ে চরম ঠেকা ঠেকেছে। জিদনির বাসার সামনে গিয়ে দেখলো আজকে লাইট অফ, পুরো বাড়ি অন্ধকার। আবারও বাথরুমের পাইপ বেয়ে বারান্দায় উঠল। বাসা ভরা মানুষ। জিদনির বাবাকে সব রিলেটিভসরা দেখতে এসেছে। তুর্য মোবাইলের টর্চ অন করে আস্তে আস্তে জিদনির রুমের দিকে গেল। জানালা বন্ধ, এখন কি হবে? তুর্য রুমের দরজার কাছে গিয়ে দেখলো দরজা খোলা, জানালা বন্ধ অথচ দরজা খোলা। কি আজব মাইরি। তুর্য সাহস জুগিয়ে জিদনির রুমে ঢুকলো। রুমে জিদনি একা। এর আগের বার যখন আসছিল তখন তিহান ছিল। তুর্য দেখলো জিদনি ঘুমাচ্ছে। কতদিন পর ঘুমন্ত মুখটা দেখার সুযোগ হচ্ছে। জিদনির মুখে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দিল, কপালে অনেকগুলো চুমু খেলো। এখন আর কোনো ভয় কাজ করছে না। তুর্য যদি এখন জিদনির পাশে শুয়ে থাকে, সকালে উঠে তুর্যকে দেখে জিদনি কী রিয়্যাক্ট করবে ভাবতেই হাসি পাচ্ছে তুর্যের। জিদনির ঠোঁটে চুমু খেতেই হকচকে উঠে বসলো জিদনি। ভয়ার্থ কণ্ঠে বলল, কে? তুর্য জিদনির মুখ চেপে ধরে বলল, চেঁচিও না, আমি তুর্য। তুর্য? হ্যাঁ আমি। জিদনি স্বপ্ন দেখছে কিনা বুঝতে পারছে না, কাপা কাপা কণ্ঠে বলল, আপনি এখানে? আপনি এখানে কেন? উঠে লাইট অন করে তুর্য বলল, প্লিজ চেঁচিও না, ধরা গেলে আমার অবস্থা খারাপ করে ছাড়বে। আপনি
আপনি যাবেন নাকি আমি সবাইকে ডাকবো? যাবো না, আর তুমি কাউকে ডাকবে না। জিদনির চিৎকার আরও বাড়তে থাকলো। তুর্য জিদনিকে জড়িয়ে ধরে মুখ চেপে ধরে বলল, এত চিৎকার করার কি হলো? আমি তোমার হাজব্যান্ড, তোমার কাছে আসতেই পারে। চাপা কণ্ঠে জিদনি বলল, সত্যি আমি সবাইকে ডাকবো। তুর্য হঠাৎ হাঁটু ঘেঁষে ফ্লোরে বসে জিদনির পা জড়িয়ে ধরে বলল, প্লিজ জিতনি, একবার ভালোবাসো না আমায়, কথা দিচ্ছে, রানীর মতো করে রাখবো। জিতনি আমি ছেড়ে যেও না। জিদনি ভ্যাবাচাকা খেয়ে পা সরিয়ে ফেলল। কি কাণ্ডজ্ঞানহীন কাজ করলো তুর্য! এমন পাগলামি কেউ করে? এই ছেলেটা এমন কেন? তুর্য জিদনির দিকে তাকিয়ে বলল, এই আশ্চর্য হওয়ার কিছু নেই, প্রতিনিয়ত তোমার জন্য যে কষ্ট হয় তার কাছে পা ধরার কিছু নেই। আর তুমি আমার ওয়াইফ, তোমার কাছে পার্সোনালিটি দেখিয়ে কি হবে? অবাক হয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে জিদনি। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। হঠাৎ করে পেছন থেকে তুর্যর মাথার উপর জোরে সোরে আঘাত করে। ভ্রু কুঁচকে জিদনি বলল, রূপক ভাই। তুর্যের মাথা থেকে রক্ত বেয়ে পড়ছে। মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়ল তুর্য। কি হয়ে গেল এগুলো? জিদনি 7-5 না ভেবে রূপকের গালে কষিয়ে চড় মারল। চিৎকার করে বলল, তোর এখানে কি কাজ? কে ডেকেছে তোকে এখানে? আমার ব্যাপারে তুই এত নাক গলাচ্ছিস কেন? আমাদের নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, আমার ভালো আমি বুঝি। গায়ে পড়ে উপকার দেখাতে আসিস কেন? জিদনির কথা শুনে হাঁ করে তাকিয়ে রইল রূপক। রূপক হয়তো ভেবেছিল তুর্যকে মারলে জিদনি খুশি হবে। জিদনি শেষ পর্যন্ত চড় মারলো। অবাক রূপক বলছে, বাবা পুরোই তো লাইলি মজনু। আচ্ছা আচ্ছা, তুই যখন প্রেমে হাবুডুবু খাচ্ছিস তা নাটক করছিস কেন? বাবা আমাকে ছেড়ে চলে যা তোর মজনুর হাত ধরে। রাগে জিদনির গা চলে যাচ্ছে। হাজার হোক তুর্যর হাজব্যান্ড। রূপকের বেশি বেশি বাড়াবাড়ি জিদনির চরম বিরক্তি লাগছে। ইচ্ছে করছে আরও কয়েকটা চড় দিতে। তুর্য চুপ হয়ে ফ্লোরে বসেই থাকলো। জিদনি লম্বা শ্বাস ফেলে বলল, আমি কার হাত ধরে যাব সেটা তোকে বলতে হবে। এই তুই কে আমার ব্যাপারে কথা বলার? আমরা স্বামী স্ত্রী এক রুমে আছি, এত রাতে সেখানে এভাবে আসা কোন ধরনের স্যাসরামি? স্যাসরা ছোট লোক কোথাকার, বের হ রুম থেকে। স্বামী স্ত্রী এত প্রেম? তাহলে তো ব্যাপারটা তোর বাবা মাকে জানাতে হয়। যে ছেলে তোকে তুলে নিয়ে গেছে, যার জন্য তোর বাবা মৃত প্রায়, তার জন্য প্রীত উপচে উঠছে। আমার গালে চর মেরেছিস, তোকে সবকিছু হারে হারে টের পাবো। জিদনি মনে রাখিস, তুই তোর অবস্থা কি হয় তাই দেখিস। কি বুঝাবি তুই? যা হয়েছে সেটা আমাদের স্বামী স্ত্রী আর আমার ফ্যামিলিগত ম্যাটার। তুই কে এই বিষয়ে কথা বলার? তুর্যকে আমি ডিভোর্স দিয়ে দিব, ওর সাথে আমি সংসার করব না, বাট স্টিল হি ইজ মাই হাজব্যান্ড। তোর সাহস হয় কি করে ওর গায়ে হাত তোলার? আমি ফালতু ছোট লোক তাই না? তোর বলা প্রত্যেকটা কথার জন্য তোকে পস্তাতে হবে। আরে যা যা, তুই কে পস্তায় সেটা সময় বলে দিবে। আর আমার প্রতি প্রেম ভালোবাসা এসব ভুলে যা, ক্যারেক্টারলেস কোথাকার। আমি ক্যারেক্টারলেস নাকি তুই ক্যারেক্টারলেস? এত রাতে একটা ছেলের সাথে এক রুমে? ছি! রূপকের কথা শেষ না হতেই জিদনি আবারও রূপকের গালে চড় মারল। এই তোর, আমি আমার হাজব্যান্ডের সাথে এক রুমে, অসভ্যের মতো কথা না বলে রুম থেকে বের হ, আমার ব্যাপার আমি বুঝবো। রূপককে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বের করে দরজার ছিটকিনি লাগিয়ে দিল জিদনি। রূপক এখন বাসার সবাইকে ডাকবে। ডাকলে ডাকুক, যতই যা হোক না কেন তুর্যের গায়ে এভাবে হাত তোলা মোটেও উচিত হয়নি। ফ্যামিলিগতভাবে মামলা দিলে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু রূপকের এত সাহস অবাক হয়ে যাচ্ছে জিদনি। কিভাবে পায়ে ধরে অনুনয় করলো তুর্য? জিদনির মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি করা উচিত? এমন যদি কেউ পাগলামি করে তাহলে তার প্রতি মায়া হওয়াটা অতি স্বাভাবিক। হাজার হোক মানুষের মন, তাও আবার মেয়ে মানুষের মন অল্পতেই গলে যায়। এতদিনে তুর্যের এত পাগলামির পরও জিদনির যতটা মায়া না হয়েছে, আজ পা ধরার পর কেমন অদ্ভুত মায়া হচ্ছে। নিজের মনটাকে বুঝতে পারছে না জিদনি। জিদনি গিয়ে ফ্লোরে বসে তুর্যের কাছে বসে চিন্তিত গলায় বলল, এই আপনি ঠিক আছেন তো? আমি আপনার মারতে বলিনি, রূপক নিজ থেকে এসব করেছে। তুর্য কোনো কথা বলছে না, মাথা নিচে নুয়ে আছে। জিদনি এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল। ভয়ার্ত কণ্ঠে বলল, কথা বলছে না কেন? এত রাতে আপনি কেন এসেছেন? তুর্য এবার ফ্লোরে পড়ে গেল। জিদনি হতভম্ব হয়ে গেল। তুর্য সেন্সলেস হয়ে গেল নাকি মারা গেল? জিদনি কেঁদে ফেলল। এমন পরিস্থিতি ফেস জিদনি আর কখনোই করেনি। জিদনি তুর্যের হাত ধরে বলল, তুর্য আপনি উঠছেন না কেন? প্লিজ উঠুন, আমি ওকে মারতে বলিনি। জিদনির বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। পাগলের মতো হন্তদন্ত হয়ে কাঁদতে লাগলো। মনে মনে শুধু আল্লাহকে ডাকছে যেন তুর্যের কিছু না হয়, তাহলে নিজেকে ক্ষমা করতে পারবে না। যাই হোক না কেন তুর্যের মৃত্যু কামনা করেনি সে। আর তুর্য যথেষ্ট ভালো, জিদনি সেটা অনেক আগেই বুঝতে পেরেছে। ভালোবাসা পাওয়ার জন্য অন্যায় করেছে, তাই বলে মানুষটা এইভাবে শেষ হয়ে যাবে? দিশেহারা হয়ে জিদনি তুর্যকে জড়িয়ে ধরে বলল, আমি এমনটা চাইনি। তুর্য আচমকা জিদনিকে জড়িয়ে ধরে বলল, আমি জানি
তুমি এমনটা চাওনি। আমার কাছে হলে তুমি যে বিধবা হয়ে যাবে, আর আমার বউ কি কখনো এমনটা চাইতে পারে? জিদনি দুর্যোগকে ছেড়ে চমকে গিয়ে বলল, এতক্ষণ ভান করেছিলেন? আরে বউ, আরেকটা জড়িয়ে ধরো না। তোমার রূপক ভাইকে বলো এভাবে যেন মাঝে মাঝে আবার মাথা ফাটিয়ে দেয়, আর তুমি আমায় জড়িয়ে ধরো। ফজলামোর লিমিট আছে। কে বলেছে আপনার এত রাতে আসতে? আপনি ঠিক আছেন? তুমি পাশে থাকলে আমি ঠিক থাকি। একটু ব্যথা পেয়েছে আর 2-1 ফোঁটা রক্ত ঝরেছে, তাতে আর কি হয়? আমি ইচ্ছে করে ফ্লোরে বসে পড়েছিলাম। আমি চাইলে ওকে মেরে হাড় ভেঙে দিতে পারতাম, কিন্তু আমি জানি আমি ওকে পাল্টা আঘাত করলে তুমি আমার হয়ে কথা বলতে না, আর ঝামেলাও বাড়তো। আমি এই বিষয়ে আর ঝামেলা বাড়াতে চাচ্ছি না, তাই ভান করে দেখলাম তুমি আমার হয়ে কি বলো। বাহ, আমার বউ পুরোনোই ভিলেনের মতো 2টা থাপ্পড় মারলো। আমার হয়ে কত কি বললো, খুলেছে, শান্তি লাগছে। এত প্যারা সহ্য হচ্ছে না জিদনির। কি যে একটা অবস্থা, সব কিছুতে নিরুপায় হয়ে যাচ্ছে। জিদনির কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তুর্য বলল, আচ্ছা, রূপক তো এতক্ষণে বাড়ির সবাইকে নিয়ে এখানে আসার কথা, আসলো না কেন? চমকে গেল জিদনি। তাই তো, রূপক এখনো আসলো না কেন? অস্বাভাবিক লাগছে বিষয়টা জিদনির কাছে। তুর্যের মাথা থেকে রক্ত পড়তে দেখে মাথা ঠিক ছিল না জিদনির। কি বলতে কি বলে ফেলেছে। তখন জিদনির মাথায় কিছু কাজ করছিল না, শুধু ইচ্ছা করছিল রূপককে আরও কয়েকটা চর থাপ্পড় দিতে। তুর্যকে আঘাত করছে, এতে তো জিদনির খুশি হওয়ার কথা। তবে এমন হচ্ছে কেন? জিদনি নিজেকে নিয়ে ভয় পাচ্ছে। পাগল হয়ে যাচ্ছে না তো ও? রূপক যদি বাবা মায়ের কাছে বলে দেয়, তাহলে তো সবাই জিদনিকে দোষারোপ করবে। সবাই বলবে তুর্যর জন্য ওর এত মায়া কিসের। ভয় পাচ্ছে জিদনি খুব। একটা মানুষকে চোখের সামনে এভাবে আঘাত করলো, রূপককে কি বা বাবা দেওয়া উচিত ছিল? মোটেও না। তুর্য জিদনিকে বলল, রূপককে নিয়ে তোমার এত ভাবতে হবে না। ও একা একা কি যেন ফোন দিয়ে করছে, তাই কাউকে ডাকছে না। ওরা চিপা শয়তান টাইপের ছেলে, ওদের মতো ছেলেদের ভালো করে চেনে। রূপক যদি তোমার রিলেটিভস না হতো, তাহলে এতক্ষণ হসপিটালে থাকতো। জিদনি এইসব কথার উত্তর না দিয়ে তুর্যর হাতে ব্যান্ডেজ দিয়ে বলল, মাথা ব্যান্ডেজ করেন, বাসে গিয়ে ওষুধ খেয়ে নিন। আর কখনো এখানে আসবেন না। আপনার আর আমার মিল কখনো সম্ভব না। এখন চলে যান প্লিজ। সেটা সময় বলে দেবে সম্ভব কি সম্ভব না। তুমি তখন কনফিউজড, এর ভেতর আছো। মাঝে মাঝে আমার মায়া জড়িয়ে যাও, আমার ফ্যামিলির কথা ভেবে সব ভুলে যাও। এত চিন্তা করো না, এসব নিয়ে তাহলে পাগল হয়ে যাবে। আমি এসব শুনতে চাই না, প্লিজ। আপনি যান এখান থেকে। আমি আর নিতে পারছি না। এমন করলে আমি সুইসাইড করব কিন্তু। ছি জিদনি, বাজে কথা বলো না, মাথায় পেন হচ্ছে। আমি ওখানে হেঁটে যেতে পারবো না, রাস্তায় মরে থাকবো। আজকে রাতটা আমার রুমে থাকতে দাও। পাগল হয়েছেন আপনি? মাথা গেছে? আপনি বুঝতে পারছেন না আপনাদের সাথে আমাদের কত শত্রুতা? আমি আপনার ভালোবাসি না। কতবার বলবো এক কথা? হয়েছে হয়েছে, নাটক বন্ধ করো। আমি জানি ভালোবাসো কি না। আমার প্রবলেম হবে, সবাই আমাকে ভুল বুঝবে। চলে যান আপনি। রূপক আবার ঝামেলা করবে। মেরে ফেলো, যাবো না। তুমি যাও, সবাইকে ডেকে এনে মার খাওয়াও, তবুও যাবো না। জিদ করবেন না। আপনার জন্য আমার অনেক ক্ষতি হয়েছে, একটু বোঝার চেষ্টা করুন। যান আপনি। কেউ দেখবে না আমায়, কেউ আসলে আমি খাটে নিচে লুকিয়ে পড়বো। আমার প্রচুর মাথা ব্যথা হচ্ছে। জিদনি নিরুপায় হয়ে বসে রইল। মহা বিপদে পড়ল। তুর্য আচমকা জিদনিকে জড়িয়ে ধরে খাটে শুয়ে পড়ল। জিদনিকে বুকের মাঝে নিয়ে বলল, একটু চিল্লাবা না। তুমি যদি চিল্লাও, আমি সবাইকে ডেকে তুলে ইচ্ছে করে মার খাবো। খুব ভোরে ঘুম ভেঙে যায় জিদনির। রাতের কথা মনে হতেই বুকের ভেতর ধক করে ওঠে। সারা রাত তুর্যের বুকে ঘুমিয়েছে। লজ্জায় লাল হয়ে যাচ্ছে জিদনি। তুর্য জিদনির দিকে তাকিয়ে আছে। জিদনি চমকে গিয়ে বলল, আপনি সজাগ? ছাড়েন আমায়, বাসে চলে যান। এখন যদি বাড়াবাড়ি করেন তাহলে ভালো হবে না। তুর্য জিদনিকে ছেড়ে উঠে বসলো। জিদনির কানের কাছে মুখ নিয়ে বলল, এই তুমি আস্ত একটা ঝালমরিচ। আমি ঝালমরিচ তাই না? রাতে রুম থেকে বের করে দিলেই বুঝতেন। কিভাবে বের করতেন ম্যাডাম? আমি জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিতেন? আমার এই হাতির মতো শরীরটা জানলা ভেদ করে যেত কিভাবে? জিদনি চোখ রাঙিয়ে বলল, অনেক হয়েছে, বাসার সবাই ঘুম ভেঙে যাবে এখন। মার খাওয়ার ইচ্ছে না থাকলে জানতো। হ্যাঁ, আমি মার খাবো, তাতে তোমার কি দরকার? তোমার তো লাগে কেন? সুযোগ বুঝে খোটা দিতে মিস করলো না তুর্য। জিদনি দাঁত কিরমিরিয়ে বলল, সুযোগ বা দিল, আমি এখন সত্যি সত্যি সবাইকে ডাকবো। তুমি যদি সবাইকে ডেকে আমার মার খাওয়াতে পারো, তাহলে আমি চলে যাব। কি আজব আজব কথা বলছেন আপনি? বুঝছেন না আমার প্রবলেম হবে? আরে আমি খাটের নিচে থাকলে কেউ দেখবে নাকি? আপনি কিন্তু বলেছেন আপনি সকাল হলে চলে যাবেন। প্লিজ বোঝার চেষ্টা করুন। যান আপনি। হ্যাঁ হ্যাঁ, আমি যাব। আর তুমি রূপকের সাথে ডেটিং মারবা, শালা ইডিয়েট। জিদনির চোখে মুখে রাগের চিহ্ন। চাপা কণ্ঠেই বলল, আমি ডেটিং মারি তাই না? তা নয় তো কি? আমি তারাই দিতে চাচ্ছ কেন? আমার জন্য ডেটিং এর সমস্যা হচ্ছে তাই? আরে মানুষ শ্বশুর বাড়ি আসলে জামায়াতের করে, আর তোমরা তো অসামাজিক কেন? ন্যাকামি কম কম করেন, সিরিয়াস হন প্লিজ। যান। আর আমি ক্যারেক্টারলেস না যার তার সাথে ডেটিং মারবো। সেটাই তো, আমার বউ কি ক্যারেক্টারলেস হতে পারে জামাই নাকি ডেটিং মারবে? এই বলে আবারও শুয়ে পড়ল তুর্য। ঘুম ঘুম চোখেই বলল,
আমি যাবো না, বেড়াবো। আব্বা আমি বলছে শ্বশুরবাড়ি কয়দিন বেরিয়ে আয়। বিয়ে হচ্ছে কতদিন হলো, আজ পর্যন্ত শ্বশুরবাড়ি যাসনি। এমন করলে শ্বশুর শাশুড়ি মনে কষ্ট পায়। সূর্য যে ফাইজলামির মধ্যে আছে বুঝতে বাকি নেই জিদনি। এটা কি ফাইজলামির সময় নাকি? উনি কি বুঝতে পারছেন না বিষয়টা কত সিরিয়াস? এমন করছে মনে হচ্ছে কিছু বুঝেই না উনি। আরে এত কি ভাবছো? রাতে মাথা ব্যথা করেনি, কিন্তু এখন প্রচুর মাথা ব্যথা করছে। এখন আমি যেতে পারবো না, ঘুমাবো। ডোন্ট ডিস্টার্ব মি। কেউ যদি এসে আমায় মারেও তাহলেও আমায় ডাকবা না। জিদনি কিছু না বলে চিন্তিত মুখে বসে রইল। এ কেমন পাগলামি? জিদনি এবার সিরিয়াস কণ্ঠে বলল, আপনি যদি এখান থেকে না যান তাহলে আমি সুইসাইড করব। সূর্য শোয়া থেকে লাফিয়ে উঠে বসলো। না না, এ হতে পারে না। তুমি মরলে আমার ছেলে মেয়েদেরকে কে দেখবে? জিদনি ভেবা চাকা খেয়ে বলল, ছেলে মেয়ে মানে? ছেলে মেয়ের মানে নেই, ডটার অ্যান্ড সান মানে ছেলে মেয়ে। ইয়ার কি করছেন আপনি? লাস্ট বারের মতো বলছি, যাবেন নাকি সবাইকে ডাকবো? তোমাদের সে কখন থেকে বলছে সবাইকে ডাকো? তুমি ডাকছোই না। সবাইকে ডাকো ডাকো বলে আমার জন্য নাস্তা নিয়ে আসতে। আমার কোথা লাগছে। জিদনি রাগে ফুঁসছে, চোখ বড় বড় করে তুর্যের দিকে তাকিয়ে আছে। তুর্য আবারও বলল, তোমরা তো আনসোশ্যাল কেন? আমি যখন আব্বার সাথে আবার শ্বশুর বাড়ি যাই, আই মিন আমার নানা বাড়ি যাই, তখন আমাদের নাস্তা দিতে দেরি হলেও আব্বাকে খুব সকাল সকাল অনেক আইটেমের নাস্তা খাওয়াতো, ইভেন এখনো। জিদনি এবার কেঁদে ফেললো, বলল, আমায় বিপদে ফেলতে চান তাই তো? আচ্ছা থাকেন, আপনি যা ইচ্ছে করেন। প্লিজ কেঁদো না। আমি জানি আমার ছাড়া তোমার থাকতে কষ্ট হয়, কিন্তু এতদিন শ্বশুরবাড়ি থাকাটাকে খারাপ দেখায়, তাই আমি চলে যেতে যাচ্ছি। আচ্ছা আমি আরো 2 দিন থাকবো, কেঁদো না প্লিজ। তুর্যের উল্টাপাল্টা কথা শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যাচ্ছে জিদনির। টেবিল থেকে গ্লাস ফ্লোরে ছুঁড়ে বলল, আপনি যাবেন নাকি আমি রুমের সব ভেঙে ফেলবো? এমন করছেন কেন? বুঝতে পারছেন না বিপদ বাড়বে এমন করলে? তুর্য এবার সিরিয়াস হয়ে বলল, আচ্ছা আচ্ছা আমি চলে যাব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? একটা পাপ্পি দাও, তাহলে চলে যাব। সারা রাত তো কিছুই দিলে না। বলেই জিহ্বায় কামড় দিল তুর্য। তুর্যের এমন ব্রেকলেস কথা বিব্রতিকর পরিস্থিতিতে ফেলে দিল জিদনিকে। তুর্য আবারও বলল, কি দিব না? ওকে প্রবলেম নেই, আমি যাব না। লিমিট ক্রস করে ফেলছেন। ভালোই ভালো যান এখান থেকে, নয়তো আমি। হয়তো তুমি কি? আরে তুমি আমার ওয়াইফ, একটা ইয়ে চেয়েছি, এতে আবার লিমিট ক্রস করার কি আছে? আপনি যাবেন কি না? শর্ত পূরণ না হলে আমি যাব না, বলছি না? জিদনির ছোট ফুপুর গলার আওয়াজ শোনা যাচ্ছে। চমকে গেল জিদনি, ভয়ার্থ কণ্ঠে বলল, সবাই বোধহয় সজাগ হয়ে গেছে, প্লিজ যান। যাব না। কি চান আপনি বলুন? আপনি এমন কেন? আমি এমনই। কি চেয়েছি বলিনি? ওসব সম্ভব না, আপনি যান, পায়ে ধরি। কই পায়ে ধরেছ? পায়ে ধরতে হবে না, তোমার স্থান আমার বুকে। এই বলে উচ্চস্বরে হেসে উঠল তুর্য, বলল, বাংলা সিনেমা একটা ডায়লগ দিছে তাই না? আচ্ছা আমি সবাইকে ডেকে আনছি। তুর্য জিদনির হাত ধরে বলল, আরে কোথায় যাচ্ছ? আমি থাকতে তুমি কষ্ট করে রাখতে যাবে কেন? আমি যাচ্ছি। তুর্য দরজা পর্যন্ত যেতেই বাধা দিল জিদনি, বলল, করছেনটা কি? সবাই আপনি মেরে লাশ বানিয়ে দিবে। তুমি তো সেটাই চাও, তাই তো এই দিচ্ছ না। আমি কিচ্ছু চাই না, আপনি চলে যান। বললাম তো যাবো। আরেকটা পাপ্পি দিবা, জাস্ট 1 মিনিটের ব্যাপার। লজ্জায় মরতে ইচ্ছে করছে জিদনির। কেমন একটা ব্যাপার, পারবে না জিদনি এটা। রূপকের গলায় শব্দ পেয়ে জিদনির কলিজা শুকিয়ে গেল, বলল, রূপক যদি এসে আপনার এখন রুমে দেখে তাহলে কি করবে বলতে পারেন? যা করো করো, দিবা না তুমি? আচ্ছা আমি ঘুমাচ্ছি। জিদনি এক জগ পানি এনে তুর্যের গায়ে ঢেলে দিল। বিছানা ভিজে গেছে। তুর্য হেসে বলল, যাও আরো পানি নিয়ে এসো, গোসল দিতে হবে না আর কষ্ট করে। জিদনি লাজ লজ্জার মাথা খেয়ে বলল, কোথায় পাপি দিব? তুর্য চোখ বড় বড় করে বলল, আল্লাহ এগুলো আমি কি শুনছি? ঠোঁটে দাও। না না থাক, কপালে দাও। জিদনির ঠোঁট কাঁপছে। তুর্য মিটিমিটিয়ে হাসছে। জিদনি তুর্যের কপালে আলতো করে চুমু খেয়ে লজ্জায় কেঁদেই ফেলল। তুর্য বলল, কাদার কি হলো? আচ্ছা এখন আমি যাচ্ছি, তবে এই বাথরুমের পাইপ পেয়ে যেতে পারবো না, কারণ মাথা ব্যথা করছে। তুমি একটু যেয়ে দেখো তো সবাই যার যার রুমে আছে কিনা। জিদনি কোনো কথা না বলে রুমের বাইরে গিয়ে দেখলো সবাই যার যার রুমে, কিন্তু সজাগ। অনেকক্ষণ বসে ভালো করে পর্যবেক্ষণ করে রুমে এসে বলল, সবাই রুমের বাইরে, আপনার বাথরুমের পাইপ বেয়ে নামতে হবে। সে করে মিথ্যে কথা বলল জিদনি। সামনের দরজা দিয়ে বের হওয়ার রিস্ক, কারণ কে কোথা থেকে দেখে ফেলবে। তুর্য জিদনির মাথায় হাত দিয়েই বলল, ঠিক মতো খাওয়া দাওয়া করো, শুকিয়ে গিয়েছ। আর রূপকের সাথে একদমই কথা বলবে না, ছেলেটা সুবিধার না, অনেক জানলাম তোমায়, ওইসব দিও না। আমি আবার আসবো, তোমায় না দেখে থাকতে পারি না, বারান্দে এসো মাঝে মাঝে। তুর্য বেরিয়ে গেল। জিদনি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। লম্বা একটা নিঃশ্বাস ফেলে রুমে এসে বসলো জিদনি। উফ, হাঁপ ছেড়ে বাঁচলো। কি করা উচিত মাথায় খেলছে না জিদনির। তুর্যের পাগলামিতে শেষ হয়ে যাচ্ছে। জিদনির হঠাৎ চোখ পড়ল টেবিলের দিকে। একটা কাগজে কি যেন লেখা, আর কাগজটার উপর কলম। অনেকদিন ধরে টেবিলে বসা হয় না,
লিখলো কে? জিদনির কৌতূহল হলো কাগজটা দেখার জন্য। জিদনি খাট থেকে উঠে গিয়ে কাগজটা হাতে নিল। চিঠি। জিদনি ভ্রু কুচকে কাগজটা পড়তে লাগলো। ঝালমরিচ, আমি জানি তুমি রুমে এসে বলবা, সবাই রুমের বাইরে, কারণ তুমি আমায় কোনো রিস্কে ফেলতে চাও না। আমি নিয়ে খুব ভাবো। ভাবনাটা কি ভালোবাসা না? সারা রাত ব্যক্তির মতো আমার বুকে নিশ্চিন্তে ঘুমালা। একটু অনিজে ফিল হয়নি? আমায় এত জোরে জোরে ধরে ঘুমিয়েছ? বিশ্বাস করো, আমার দম নিতে কষ্ট হচ্ছিল। কি চুপচাপ শান্তভাবে ঘুমালাম। তখন মনে হয়েছে তুমি ঝালমরিচ না, একদম রসগোল্লা। আমি কিন্তু সারা রাত একটু ঘুমাইনি, তোমার দিকে তাকিয়েছিলাম। একদম ঘুমন্ত পড়ি তুমি। অনেক কিছু লিখতে ইচ্ছে করছে, কিন্তু সময় নেই, কারণ তুমি রুমে আসছো। এটি তোমার ব্যাচেলর হাজব্যান্ড। চিঠি পড়ে আপনা আপনি হাসলো জিদনি। হ্যান্ডরাইটিংটা চমৎকার। পরক্ষণে কি ভেবে যেন চিঠিটা ফ্লোরে ফেলে দিল। এভাবে মায়ের জড়ানো কি আদৌ ঠিক? পরিবারের কথা তো ভাবতে হবে। বাবা এখন অনেকটা সুস্থ। এসব কিছু ভাবতে গেলেই পাগল হয়ে যায় জিদনি। এত সব ভাবনা চিন্তা নিতে পারছে না। আচ্ছা যাই হোক, তা রেখে দিলে দোষটা কি? জিদনি আবারও ফ্লোর থেকে চিঠিটা তুলে বইয়ের ভেতর রেখে দিল। সূর্য চলে যাবার 5 মিনিট পরেই জিদনির রুমে আসলো রূপক। জিদনি লম্বা একটা নিঃশ্বাস ফেলল। রূপক এসেই জিদনির পাশে খাটে বসলো।